আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 এর প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গল্পের 5 জন ডাক্তার মিলে খুব চেষ্টা করছে আমাকে বাঁচানোর জন্য। সবার মাথা থেকে ঘাম ঝরছে। এই একজন সাধারণ ছেলেকে বাঁচানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর বাইরে পুলিশ সেনাবাহিনীর গাড়ির অভাব নেই। কিন্তু এই ছেলেকে দেখে এতটা স্পেশাল মনে হয় নাই। তবে ওর মায়ের যে উপর লেভেল পর্যন্ত হাত আছে তা সব কয়টা ডাক্তার বুঝে গেছে। আজকে উপর মহল থেকে এই ছেলেকে বাঁচানোর জন্য এত ফোন আসছে যে বলার বাইরে। ডাক্তাররা খুব ভয়ে আছে, যদি এই ছেলেকে বাঁচানো না যায় তাহলে বিরাট ধরনের সমস্যা হতে পারে। বহু চেষ্টায় ওরা আমাকে বাঁচাতে সফল হন। এখন একটু বিপদন্মুক্ত। বাইরে গিয়ে এই কথা বলতে পরিবেশটা একটু নীরব হলো। এখন শুধু আমার জ্ঞান ফেরার অপেক্ষা। সবাই অপেক্ষা করছে কখন আমার জ্ঞান ফিরবে। আমি যখন একটু চোখ মেলে তাকানোর শক্তি পাই তখন আমার মনে হলো আমি এখনও মরি নাই, এখনও বেঁচে আছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ভেবেছিলাম আমি বেঁচে থাকব না। যাক, ভালোই হয়েছে। সামনে তাকিয়ে দেখি একটা নার্স বসে বসে ঝিমাচ্ছে। হয়তো আমাকে পাহারা দেওয়ার জন্য একে এখানে রেখেছে। কিন্তু বাইরের তো কোনো কথাই শোনা যাচ্ছে না। আস্তে করে নার্সকে ডাক দিলাম। ও চোখ মেলে আমাকে দেখে দৌড়ে বাইরে চলে গেল। সাথে সাথে 2 জন ডাক্তার আমার কাছে এসে আমাকে দেখতে লাগলো। তার মাঝে একজনকে আমি খুব ভালো করে চিনি, যিনি রিয়া ম্যাম আমাকে মারার পর তার বাবা হাসপাতালে ফোন করে না করার পরেও আমাকে চিকিৎসা করেছিলেন। ডাক্তার বললেন, তো তুমি এখন কেমন ফিল করছো? আমি বললাম, জি অনেকটা ভালো। ডাক্তার বললেন, আজকে আমরা সবাই খুব ভয়ে ছিলাম জানো তুমি। আমি বললাম, কেন? ডাক্তার বললেন, তোমার জন্য বাইরের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি বলেন, এখনও উনি দাঁড়িয়ে আছে? ডাক্তার বললেন, আর সেই দিন তো ওর বাবাই তোমাকে বাঁচাতে না করেছে, আর আজকে তোমাকে বাঁচাতে ও নিজে পর্যন্ত চলে আসলো। বিষয়টা বুঝলাম না। আমি বললাম, আমি একটা কথা সবসময় বলি, সবার একদিন সময় আসে, কারো হয়তো আগে, কারো পরে, তবে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডাক্তার বললেন, তুমি হয়তো ঠিকই বলছো। আচ্ছা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এক এক করে সবার সাথে কথা বলো কেমন? এই বলে ডাক্তার চলে গেল। একটু পরে আমার আম্মু, বাবা আর মাহি একসাথে আমার রুমে এলো। আম্মুর চোখগুলো লাল হয়ে গেছে। বুঝতে পারলাম উনি আমার জন্য খুব কান্না করেছেন। আম্মু বলল, তোকে আমি কতবার বলেছি রিস্ক নিয়ে কোনো কাজ করবি না। আমি বললাম, আরে আম্মু, আমার জন্য এত চিন্তা কেন করো? কেঁদে কেঁদে তো নিজের চোখ লাল করে ফেলেছ। বাবা বলল, আচ্ছা ওরা তোকে মারলো কেন? আমি বললাম, আম্মুকে জিজ্ঞেস করিও, তাহলে বলে দিবে। আম্মু বলল, তুই না থাকলে হয়তো ওর গায়ে আজকে একটা কলঙ্কের দাগ লেগে যেত। আমি বললাম, আমি যে ওনাকে বাঁচাতে পেরেছি এটাই অনেক, তবে ওই শালা আমাকে পেছন থেকে আঘাত করেছিল, না হলে ওকে একেবারে। আম্মু বলল, আমার ছেলে এখন খুব সাহসী হয়েছে। আচ্ছা, আমরা তোর সাথে পরে কথা বলবো, বাইরে রিয়া দাঁড়িয়ে আছে তোর সাথে একটু কথা বলার জন্য। আমি বললাম, কখন থেকে দাঁড়িয়ে আছে? আম্মু বলল, সে তোকে আনার পর থেকেই এখানে দাঁড়িয়ে আছে, এখনও যায় নাই। আমি বলেছি চলে যেতে, বলে ওর জন্য নাকি তোর এই অবস্থা হয়েছে, তাই যতক্ষণ না তুই ভালো হবি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। মাহি বলল, তোকে সেই দিন এত করে মারার পরেও ওকে তুই বাঁচাতে চলে গেলি? আমি বললাম, আমাকে মারার প্রতিশোধ হয়তো একদিন তুলে নিব। এখন ওকে যদি আমি না বাঁচাতাম তাহলে হয়তো তোর মতোই একই অবস্থা ওর হতো। আম্মু বলল, আচ্ছা আমরা বাইরে অপেক্ষা করছি, তোর সাথে পরে এই বিষয় নিয়ে কথা হবে, এখন রিয়ার সাথে কথা বলো। আমি বললাম, ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, নাটক করবি না একদম। আমি বললাম, তুমি কিভাবে বুঝে গেছো? আম্মু বলল, থাক আর বলতে হবে না, আমি তোর মুখ দেখলেই সব বলতে পারি। মাহি আমার কানের কাছে এসে বলে গেল, ভাইয়া এখনও সময়, ম্যামকে পটিয়ে ফেল। একটা ধমক দিয়ে বললাম, যাবি এখান থেকে? সবাই বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রিয়া এলো, তবে একা, মুখে এখনও হতাশার ছাপ দেখা যাচ্ছে। একটা চেয়ার টেনে আমার পাশে বসলো, তবে আমি ওর দিকে তাকাই নাই, অন্য দিকে তাকিয়ে আছি। আমারও তো একটা সম্মান আছে, সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে দেখে কি হয়েছে। ম্যাম বলল, এখন কেমন লাগছে রনি? আমি বললাম, এই তো ম্যাম, অনেকটা ভালো। ম্যাম বলল, জানো তুমি আজকে আমার জন্য কি করেছো? আমি বললাম, এই তো, আপনাকে আমি যতটুকু সম্ভব বাঁচানোর চেষ্টা করেছি। ম্যাম বলল, তুমি আমার জন্য যা করেছো নিজের আপন মার পেটের ভাইও আমার জন্য এসব করতো না, কারণ আজকাল সবাই বাঁচতে চায়, সেখানে তুমি আমাকে বাঁচানোর জন্য বারবার এগিয়ে এসেছো। আমি বললাম, আমি হয়তো একসময় আপনার বডিগার্ড ছিলাম, কিন্তু আমার সামনে আপনাকে তুলে নিয়ে যাবে এটা তো আমি বসে বসে দেখতে পারি না। ম্যাম বলল, সেদিন তোমাকে এত করে অপমান করলাম, তারপরেও ইচ্ছে করলে তো তুমি আমার উপর প্রতিশোধ নিতে পারতে। আমি বললাম, আপনি হয়তো আমার কাছে ভালো মানুষ নাও হতে পারেন, কিন্তু সবাই আপনাকে ভালো মনে করে,
আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও আপনার ভেতরে তেমন কোনো অহংকার নেই, তাই আমি আমার নিজের কথা চিন্তা করি নাই। ম্যাম বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। আমি বললাম, থাক ম্যাম, ধন্যবাদ দিয়ে আর ছোট করবেন না। ম্যাম বলল, তবে তসলিমা যে আমার সাথে বেইমানি করবে এটা আমি ভাবতেও পারি নাই, খুব বিশ্বাস করতাম আমি ওকে। আমি বললাম, ও আপনার সাথে বেইমানি করে নাই, ওর সাথে বেইমানি করা হয়েছে। ম্যাম বলল, মানে কি বলছো বুঝলাম না। আমি বললাম, ওর সাথে বেইমানি করা হয়েছে, আমি পরে একদিন আপনাকে বুঝিয়ে বলবো, এখন বলতে গেলে অনেক সময়ের দরকার। ম্যাম বলল, তবে যাই হোক, আমাকে তো বলতে পারতো নাকি? আমি বললাম, ওর কথা বলা বাদ দেন, আপনি নাকি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন। ম্যাম বলল, তো কি করব, যে আমাকে বাঁচিয়ে এখন নিজে হাসপাতালের বেডে শুয়ে আছে, তার জন্য কি এইটুকু বাইরে দাঁড়িয়ে থাকতে পারবো না? আমি বললাম, এতটা সম্মানী ব্যক্তি আমি না, আমার জন্য কেন সময় নষ্ট করবেন ম্যাম? ম্যাম বলল, এভাবে বলিও না, কষ্ট লাগে। আমি বললাম, ম্যাম, এখন আমি অনেকটা সুস্থ আছি, আপনি চাইলে এখন যেতে পারেন। ম্যাম বলল, আমাকে তাড়িয়ে দিচ্ছ বুঝি? আমি বললাম, কি বলছেন ম্যাম? আচমকা ম্যাম আমার হাত জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সেই দিনের জন্য মাফ চাই, আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করেছি আমি তোমার সাথে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি, যেখানে ম্যামকে একটু ছোঁয়ার কারণে আমাকে সবার সামনে জুতো দিয়ে মারল, আর আজকে উনি আমার হাত ধরলেন, বিষয়টা বুঝলাম না। আমি বললাম, কি করছেন ম্যাম, আমার হাত ছাড়ুন, না হলে আপনার হাত নোংরা হয়ে যাবে। ম্যাম বলল, এভাবে বলো না প্লিজ, আমার খুব কষ্ট লাগে। আমি বললাম, সেই দিন আমি আপনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম, এমন নয় যে আমি ইচ্ছে করে আপনাকে ধরেছি, তাতে আমার যে অবস্থা করলেন, আর আজকে আপনি নিজেই আমার হাত ধরলেন, বিষয়টা কেন জানি আমার মাথায় ঢুকছে না। ম্যাম আমার হাত ছেড়ে বলল, জানো রনি, সেই ছোট থেকে দেখে আসছি বাবা আমাকে কারো সাথে কথা বলতে দেয় না, সবসময় ঘরে একাই বন্দির মতো জীবন পার করেছি। ছোট থেকে একজন না একজন বডিগার্ড আমার সাথে থাকতো, যাতে আমি কারো সাথে কথা না বলি। বিশ্বাস করো, তুমি প্রথম পুরুষ যে আমাকে টাচ করার সুযোগ পেয়েছ, তুমি প্রথম ছেলে যার হাতে হাত রেখে আমি নিজে আজকে ক্ষমা চাইলাম। আমি তোমাকে সবসময় স্পেশাল করে দেখি, এরপরেও যদি আমাকে মাফ না করো, আমি আর কি বলতে পারি বলো? ম্যামের কথা শুনে আমি সত্যিই খুব খুশি হলাম, তার মানে আমি প্রথম ম্যামকে ছোঁয়ার সুযোগ পেয়েছি। ভাবতেও ভেতরে একটু ভালো লাগা কাজ করছে। যাক, কোনো ছেলে তো ম্যামের গায়ে আজ পর্যন্ত হাত দিতে পারে নাই, মনে হয় সত্যি আমি ভাগ্যবান। ম্যাম আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, এখন কি তোমার পায়ে ধরতে হবে? যে আমাকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, তার পায়ে ধরতে আমি কিন্তু একবারও দ্বিধা করব না। আমি বললাম, না ম্যাম, এটা করার দরকার নেই, আমি এমনি আপনাকে মাফ করে দিয়েছি। ম্যাম বলল, সত্যি বলছো তো? আমি বললাম, ম্যাম, বিশ্বাস করেন আমার কথা। ম্যাম বলল, তোমাকে আমি বিশেষ করে আরও স্পেশাল করতে চাই। আমি বললাম, এখন আবার কি করতে চান? ম্যাম বলল, তুমি আমার বন্ধু হবে। আমি রিয়া ম্যামের কথা শুনে চরম পর্যায়ে অবাক হলাম। কি বলছেন উনি? আমাকে বন্ধুর অফার দিচ্ছেন? উনি কোথায় আর আমি কোথায়? ম্যাম বলল, বন্ধু তোমাকে বানানো যাবে না, এটা একটু ছোট হয়ে যায়, এর থেকে তোমাকে বেস্ট ফ্রেন্ড করাটা অনেক ভালো হবে, আমার বেস্ট ফ্রেন্ড। এবার তো রিয়া ম্যামের কথা শুনে আমি ব্যাককল হয়ে গেলাম। কি থেকে কি বলছেন উনি? মাথা কি তার গেছে? ম্যাম বলল, কি চিন্তা করো? আমি বললাম, আপনি এসব কি বলছেন ম্যাম? ম্যাম বলল, আজকে তুমি যদি আমাকে না বাঁচাতে, তাহলে ও হয়তো আমাকে বাঁচতে দিত না, আর বেঁচে গেলেও হয়তো এই জীবন আমি রাখতাম না। যে আমাকে বিপদে রেখে চলে আসে নাই, তাকে যদি বেস্ট ফ্রেন্ড করি, তাহলে আমার জীবনে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, এটা আমি নিশ্চিত। আমি বললাম, মনে হচ্ছে যেন আপনার সুরক্ষার জন্য আপনি এই কথা বলছেন। ম্যাম বলল, না, কি বলো, আমি সত্যি মন থেকে বলছি, বিশ্বাস করো আমার কথা। আমি মনে মনে ভাবলাম, যেহেতু একটা চান্স পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। আগে তো ওর ফ্রেন্ড হই, পরে ওকে বউ করতে বেশি অসুবিধা হবে না। তবে ম্যামের কথা শুনে আমার শরীরে একটু ফিল এসেছে, তাই আমি একটু ভাব নিয়ে বললাম, ম্যাম, আপনি কোথায় আর আমি কোথায়? তবে আপনার মতোই বড় কাউকে দেখে বেস্ট ফ্রেন্ড করে নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। ম্যাম বলল, না, আমার আর কাউকে লাগবে না, তুমি এখন বলো রাজি আছো নাকি, প্লিজ প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছেন, তাহলে আমি রাজি। সত্যি আমি খুব সৌভাগ্যবান, আপনি আমার বেস্ট ফ্রেন্ড হয়েছেন, বিষয়টা চিন্তাও করা যায় না। ম্যাম বলল, আর চিন্তা করতে হবে না, এখন থেকে ম্যাম বা আপনি ডাকা যাবে না, একজন বন্ধুর মতোই কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আমি বললাম, একটু একটু চেষ্টা করতে হবে,